আরও প্রায় ৯,৫০০ কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ালো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন অর্থবছরের প্রথম একনেক সভায় প্রকল্পটির ব্যয় বাড়িয়ে দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এদিন একনেকে অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মধ্যে 5টি সংশোধিত প্রকল্পেই ব্যয় বেড়েছে ১১,০৮১ কোটি টাকারও বেশি। দর্শক, এই যে প্রকল্পগুলোতে প্রকল্প ব্যয় বাড়ছে এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশ। অধ্যাপক এম আকাশ, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন যে আমরা দেখলাম সেখানে একনেকে বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন নেওয়া হয়েছে। সেখানে অনেকগুলো প্রকল্পের প্রায় 60% পর্যন্ত প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের যেখানে অর্থনীতি খুবই বেসামাল অবস্থায় আছে, আমরা জানি যে একটা প্রকল্প যখন নেওয়া হয় ফিজিবিলিটি স্টাডি করে নেওয়া হয়, সেটার একটা নির্মাণ কাল থাকে, সে অনুযায়ী সেটার অর্থটা প্রাক্কলন ব্যয় ধরা হয়। কিন্তু বারবার যে প্রকল্প ব্যয়টা বাড়ে সেটা আসলে কতটা যৌক্তিক কিংবা প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় তখন? দেখুন, যখন পরিকল্পনা প্রতিমন্ত্রী আওয়ামী লীগ আমলে বিরোধী দলের মাঠের আন্দোলন করতেন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তখন প্রায়ই বলতেন যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, এবং সেই মেগা দুর্নীতির কারণগুলো আমরা জানি। হয়তো একটা বড় এই ধরনের এখন যেই প্রকল্পের কস্ট 50% বেড়ে গেল এবং 4 বছর দেরি হয়ে গেল এটা বাস্তবায়নের, সুতরাং এটার তো একটা তদন্ত হতে হবে যে কেন 50% বাড়লো। কারণ উপকার তো, যেই উপকারের কথা ভেবে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল সেটা তো একই রকম থাকছে। তখন যেই খরচে এটা করার কথা ছিল সেটা 50% বেড়ে গেল, 4 বছর ধরে দীর্ঘায়িত হলো। তাহলে এটা কার জন্য, কি জন্য হলো, এই তদন্তটা হওয়া উচিত। উনি বলেছেন যে এটা উনি স্বীকার করেন এবং বলেছেন যে একটা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে যেসব দুর্বলতা আছে এগুলো তদন্ত হবে এবং মূল্যায়ন হয়ে শাস্তি হবে। কিন্তু আমি সেটার অপেক্ষায় থাকবো যে অতীতে যেই অভিযোগ যাদের বিরুদ্ধে তিনি করেছিলেন সেই একই অভিযোগ এখন তার বিরুদ্ধেও আসবে এবং তিনি সেটার জবাব যথাযথভাবে দিতে পারেন কিনা, তিনি বলতে পারেন কিনা যে আসলেই রিডিজাইনিং এ করতে হচ্ছে না, আসলেই ডিজাইনিং ঠিক ছিল অথবা না ছিল। উনি বলতে পারেন কিনা যে কন্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন হয়নি কেন, এটা বাস্তব কারণে হয়নি, যেমন জমি দখলের ক্ষেত্রে দুর্বলতা সেটার জন্য, নাকি ঘুষ আদান প্রদানে ঘাটতি হওয়ার কারণে। এগুলো তদন্ত করে রিপোর্ট বার হবে, তখন শাস্তি হবে এবং পেমেন্টটা তখন কমিয়ে আনা যাবে, কস্ট অতটা বাড়বে না। এই জিনিসগুলো আমাদের এখানে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এম আকাশ, আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এই যে বড় বড় প্রকল্পে এত ঋণের বোঝা আছেই, তার উপর সুদের হারটাও কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় আসলে প্রকল্প ব্যয়, এটাও ঠিক যে আসলে প্রকল্প ব্যয় যদি না বাড়ায় তাহলে হয়তো প্রকল্পগুলো আসলে ঠিকঠাক মতো উঠানো যাবে না। কিন্তু দেশের অর্থনীতিটা তো দেখতে হবে, সেই আমাদের দেশের অর্থনীতি আসলে কতটা প্রভাব পড়বে এই যে প্রকল্প ব্যয়টা বাড়ানো। আমি তো আগেই বললাম, প্রকল্প ব্যয় যদি বাড়ে কিন্তু প্রকল্পের যে মূল উপকারগুলো সেগুলো যদি একই রকম থাকে তাহলে রেট অফ রিটার্ন তো কমে গেল। তখন কেউ বলতে পারে যে এই টাকাটা এখানে খরচ না করে অন্যখানে খরচ করলে বেশি রেট অফ রিটার্ন ছিল। সুতরাং ওই বিতর্কে আমি যাচ্ছি না। এখন তো এটা সাঙ্ক কস্ট, মানে এটা আপনি খরচ করে ফেলেছেন, এটা যেমনি হোক আপনাকে পূরণ করতে হবে। কিন্তু এখানে রেন্ট সিকিং যদি হয়ে থাকে এবং এখানে দুর্নীতি যদি হয়ে থাকে, ইমপ্লিমেন্টেশন ফেইলিয়ার যদি হয়ে থাকে, রিডিজাইনিং যদি হয়ে থাকে, তাহলে তাদেরকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিশ্চয় অধ্যাপক এম আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নির্বাচিত সংবাদে এসে এর নিরিখে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।